স্যার সব মিলিয়ে এই বাচ্চাদের কেয়ার এটা তো মা সব থেকে ভালো বোঝে ঠিকই। এটা একটা খুব ভালো প্রশ্ন। ওই ছোটবেলায় সার্জারি হয়েছে তো বড় হয়ে স্বাভাবিক হবে না। আমি যদি আমেরিকা বা ইংল্যান্ডে গিয়েও চিকিৎসা করি, তার মানে এই নয় যে আমাকে বাঁচিয়ে দেবে। এই পেডিয়াট্রিক সার্জারির সফলতা মানে কতটা পাচ্ছেন? লোকের মধ্যে যে কনসেপশন আছে না, ডাক্তার ভগবান, ডাক্তারের আরেক নাম জীবন, এটা একদম ঠিক কথা নয়। আপনার বাড়ির শিশুকে নিয়ে আপনি কি খুব চিন্তিত? তাকে কি অপারেশন করতে হবে ডাক্তারবাবু বলেছেন আর ব্যাস আপনার রাতের ঘুম উড়ে গেছে? সত্যি কি শিশুদের সার্জারি, তাদের অপারেশন, এটা নিয়ে চিন্তা করার কিছু আছে? সত্যি কি এটা খুব ভয়ের? কখন দরকার পড়ে একজন শিশুর অপারেশনের, কি যত্ন করা উচিত তখন তার? আসুন, ভয় না পেয়ে আমরা এই বাস্তব জিনিসটাকে খুব সহজভাবে নিই এবং কি করলে ভালো হবে শিশুর সেটা জেনে নিই। আমাদের সঙ্গে আজকের এই পডকাস্টে যিনি রয়েছেন খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবেন তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা দিয়ে ডক্টর সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, অ্যাসোসিয়েট প্রফেসর ইন পেডিয়াট্রিক সার্জারি, SSKM হসপিটাল। স্যার নমস্কার, স্বাগত আপনাকে আমাদের এই পডকাস্টে। নমস্কার। স্যার প্রথমে আমি জানতে চাইবো যে এই পেডিয়াট্রিক সার্জারি এই বিষয়টা ঠিক কি? আমরা বড়দের অপারেশন তো জানি, কিন্তু শিশুদেরও অপারেশন এটা করেন আপনারা? একদমই। পেডিয়াট্রিক সার্জারি নিয়ে এমনি ইন জেনারেল হচ্ছে সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা খুবই কম। আপনার শিশুর যদি জ্বর কাশি হয় 2 বছর বা 1.5 বছরে, তাকে নিশ্চয়ই কোনো মেডিসিনের বড় বিশেষজ্ঞ ডাক্তারের কাছে না গিয়ে কোনো পেডিয়াট্রিশিয়ান বা শিশু বিশেষজ্ঞর কাছে নিয়ে যান। কিন্তু ওই শিশুটিরই যদি কোনো মানে কারণে তার সার্জারির প্রয়োজন হয়, তাহলে আপনি নিশ্চয়ই তাকে কোনো বড় কোনো সার্জনের কাছে নিয়ে যাবেন না, যারা ইন জেনারেল বড়দেরই অপারেশন করে। তো তাদেরকে যে সার্জনদের কাছে নিয়ে যাওয়া উচিত তারাই পেডিয়াট্রিক সার্জন। মানে শিশুদের যারা সার্জারি করেন, অপারেশন করেন, তাদেরকেই আমরা আপনাদের জায়গায় রাখি বা দেখি, তাই তো? আচ্ছা স্যার, মানে বড়দের তো অনেক রকমের রোগ হয়, বড়দের তো অনেক রকমের সমস্যা, আর আমরা অনেকটা সমস্যা নিজেরাই ডেকে আনি, কিন্তু শিশুদেরও এমন কি প্রয়োজন পড়ে অপারেশনের? তাদের কি কি অপারেশন করতে হয়? একটু মানে আসল মানে সমস্যাটা একটু জানা দরকার যে আমাদের বর্তমান প্রজন্ম শিশু শল্য চিকিৎসকরা ডিল করে মেইনলি জন্ম থেকে 18 বছর বয়স্ক, তাদের সবাই আর কি। তো এই পপুলেশনটা এখন অ্যাট প্রেজেন্ট প্রায় 45 কোটির মতো ভারতবর্ষে। ঠিক আছে, এই 45 কোটির মধ্যে 3% মানে 3% হচ্ছে গিয়ে সার্জারি প্রয়োজন হয়। সে জন্মগত ত্রুটি থাকতে পারে, মানে কনজেনিটাল ডিফর্মিটি থাকতে পারে, তার কোনো ট্রমা টিউমার এগুলো ভবিষ্যতে জন্মের পর হতে পারে, তার জন্য অপারেশন লাগে। সেই ক্ষেত্রেই এই পেডিয়াট্রিক সার্জনরা এগিয়ে আসে এবং তাদেরকে এই রোগ থেকে নিরাময় করার চেষ্টা করে। স্যার আরো একটু স্পষ্টভাবে যদি ধারণা নিতে চাই যে কি কি অপারেশন শিশুদের করতে হয়, ধরুন জন্ম থেকে একদম 18 বছর আপনি বললেন, তাতে যদি একদম একটু ডিটেলসেই আমরা জানি আপনার কাছ থেকে কি কি অপারেশন দরকার পড়ে। আমরা শিশুদের শূন্য থেকে মানে জন্ম থেকে 18 বছর অবধি যেসব রোগ হয়, কোনটা করি না আগে বলি, সেটা সহজ হবে, কারণ দীর্ঘ লিস্ট আছে কতগুলো আমরা করি না। আমরা হচ্ছে মেইনলি ব্রেনের কোনো টিউমার, ব্রেনের কোনো হচ্ছে ডেফিনিট অপারেশন হলে সেটা আমরা করি না। আমরা কোনো স্পাইন বা স্পাইনাল কর্ডের ভিতরে যদি কোনো সমস্যা হয় সেটা করি না। এক্সেপশন আছে একটা দুটো, পরে বলছি। আমরা কোনো হার্টের কোনো হচ্ছে গিয়ে কনজেনিটাল ডিফর্মিটি থাকলে আমরা সেটা করি না। এই ব্যতীত মোটামুটি 99% অপারেশন পেডিয়াট্রিক সার্জন বা শিশু শল্য চিকিৎসকরাই করে। তার মানে মাথা থেকে পা অবধি অপারেশন, ব্রেনের অপারেশন যেমন নিউরোসার্জনরা করে, এক্সেপ্ট হাইড্রোকেফালাস বলে একটা রোগ আছে যেখানে ব্রেনের সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা ঠিকমতোভাবে মাথার থেকে বেরোয় না, স্পাইনাল কর্ডে যায় না, সেইটার অপারেশনটা পেডিয়াট্রিক সার্জনরা করে। এবং স্পাইনাল কর্ড আমি বললাম দুটো কারণে হচ্ছে গিয়ে নিউরোসার্জনরা না, পেডিয়াট্রিক সার্জনরা করে। এই দুটো হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ডে করে। একটা বললাম হাইড্রোকেফালাস, যেটা মাথাটা স্বাভাবিকের থেকে বড় থাকে বাচ্চাদের, মাঝে মাঝে খিঁচুনি হতে পারে, জীবন সংশয় দেখা দিতে পারে। আরেকটি হয় একদম মানে বাটকের কাছে ফুলে থাকে একটা মাংসের দলার মতো, আমরা মেনিনগোমাইলোসিল বা মেনিনগোসিল বলি, সেইটার অপারেশনও পেডিয়াট্রিক সার্জনরা করে। এছাড়া ঠোঁটের অপারেশন, মানে ঠোঁটটা চেরা, ক্লেপ লিড, ক্লেপ প্যালেট, আপনার গলায় যদি থাইরোগ্লসাল সিস্ট হয়
বা ব্র্যাঙ্কিয়াল সিস্ট, গলার অপারেশান, তেমনি থোরাক্সের অপারেশান আছে, তেমনি হচ্ছে অ্যাবডোমিনাল বিভিন্ন অন্তত 20 থেকে 30টা অপারেশান আছে, পেডিয়াট্রিক ইউরোলজি মানে কিডনি, ইউরেটার, ব্লাডার এবং তার সাথে পেনিস, স্ক্রোটাম বা টেস্টিস, এগুলোর কম করে 50টা অপারেশান আছে, এইগুলো করা হয়। এছাড়াও কিছু কিছু অর্থোপেডিক্সের অপারেশনও আমাদের করতে হয়, মানে কারো কারো ক্ল্যাপ ফুট বলি আমরা, মানে পাটা বেঁকা থাকে, সেইটাকেও আমরা সোজা করে হ্যাঁ, জন্মগত ত্রুটি। এরকম হাজারো অপারেশন আছে মাথা থেকে পা অবধি, যাদের অপারেশন কারো জন্মের সাথে সাথেই করতে হয়, কারো অপারেশন 2 বছরে করতে হয়, কারো অপারেশন 10 বছরে করতে হয়, এরকম বিভিন্ন সময় বিভিন্ন অপারেশন করতে হয়। তার মানে যে জন্মগত ত্রুটি নিয়ে জন্মানো, তারপরে যে সেটা সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে, এই ধারণাটা, এই কুসংস্কারটা কিন্তু খুব ভুল। সার্জারি করে যার সবটাই অধিকাংশটাই কিন্তু নিরাময় করা যায়। বাহ, খুব ভালো। স্যার, আরেকটা বিষয়, এই যে অনেক মা বাবাই না ভয় পান, মানে শিশু জন্ম একেবারে সদ্য জন্মেছে বা 6 মাস, 2 মাস, 1 বছর, 5 বছর, ভালো করে তো কথাই বলতে পারছে না যে আমার ব্যথা করছে, আমার লাগছে, মানে সে অপারেশন টেবিলে, এটা না শুধু মা বাবাকে কি বলবো, আমি চোখ বন্ধ করে ভাবলেই ভয় লাগছে, মানে এটা মা বাবারা তো খুব ভয় পান, এটা কিভাবে আশ্বস্ত করবেন তাদের? আমরা আছি, আপনারা ভয় পাবেন না। তবে আপনাদের একটাই রিকোয়েস্ট করব যে আপনারা হচ্ছে যারা হচ্ছে গিয়ে ডক্টর নয়, তাদের কথায় বা তাদের মিথ শুনে ভয় বা আতঙ্কে রোগটাকে তিল থেকে তাল করে ফেলবেন না। যাতে সঠিক সময় যদি পরিষেবা না দিতে পারি, তাহলে আমরা চেষ্টা করলেও সবসময় সব রোগের 100% সফলতা পাই না। তো সেই জন্য সবসময় মায়েদের প্রতি আবেদন থাকবে, আপনার শিশুর 100%-এর মধ্যে 3%-র ক্ষেত্রে জন্মগত ত্রুটি বা তারপরে টিউমার ঘটিত হোক বা আঘাতজনিত কারণে হোক, অনেক সময় ফরেন বডি বিভিন্ন রকম খাবার সাথে খেয়ে ফেলে, ব্যাটারি হোক বা সেপটিপিন হোক, এই জাতীয় এইরকম সমস্যাগুলো হলে আমরা যত তাড়াতাড়ি আসবে বাচ্চা, তার রোগ নিরাময় তত তাড়াতাড়ি সম্ভব হবে, তত তাড়াতাড়ি আমরা সঠিক পরিষেবা তাকে দিতে পারবো। স্যার, আরও একটা যে মিথ বা ভুল ধারণা মায়েদের মধ্যে বা অভিভাবকদের মধ্যে আছে, এত ছোট বয়সে অপারেশন, না না কোনো দরকারই নয়, আর একটু বড় হয়ে যাক তারপর অপারেশন হবে। এটা কত বড় ঝুঁকি তৈরি করে ওই বাচ্চাটার জন্য, মানে আগে হয়ে গেলেই বরং ভালো হতো, এটা কত বড় ঝুঁকি তৈরি করে? এটা একটা খুব ভালো প্রশ্ন। তেমনি শিশুদের যে কোনো অপারেশনই সঠিক এক একটা রোগের ক্ষেত্রে এক এক রকম টাইম আছে, সেই টাইমে যদি অপারেশন করা যায় তাহলে কোনো ঝুঁকি নিয়ে চিন্তা করতে হবে না। কারণ এই সব শিশুদের অপারেশন করতে যেটা মারা চিন্তিত হয় বেশি, যে অজ্ঞান করা, এইটুক বাচ্চার অজ্ঞান করা, সার্জারি করলে পুনরায় জ্ঞান ফিরে আসবে কিনা, সেগুলোর দেখাশোনার দায়িত্বে যারা থাকেন তারা যথেষ্ট অভিজ্ঞ, আপনার এটা নিয়ে চিন্তা করবেন না। যেমন আমি দুটো উদাহরণ দিচ্ছি, যে এই সময় যদি এই দুটো অপারেশন করা যায় 90% হচ্ছে, হয়তো 100% সফলতা একদম পুরোপুরি হয় না, যেমন ঠোঁট কাটা বা ক্লেপ লিপ, ঠিক আছে, সেটা একদম জন্মগত, কিন্তু এটাও প্রিভেন্ট করা যায়, সেটা পরে আসছে। হ্যাঁ, এবং তালু কাটা বা ক্লেপ প্যালেট, এদের দুটো নিয়েও একসাথে আসতে পারে, বা শুধু ক্লেপ লিপ বা শুধু ক্লেপ প্যালেট নিয়েও আসতে পারে, কিন্তু দুটোর অপারেশন কিন্তু একই সময় হয় না। অনেক সময় দেখা যায় কেউ 5 বছর বয়সে ওই অবস্থায় নিয়ে এসছে, কিন্তু সঠিক সময় এই ঠোঁটের যে অপারেশনটি সেটি 3 মাস থেকে 6 মাসের মধ্যে করতে হয়, সাধারণত 3 মাসের মধ্যে করলে ভালো, এবং তালুর অপারেশনটা 10 মাস থেকে 1 বছর বা 1.5 বছরের মধ্যে করতে হয়। যদি মারা না জানে ওই সময় এই অপারেশনটা না করলে আরও হিতে বিপরীত হবে, যেটা 90% বলছি যে নর্মালাইজেশন হবে বা 98% নর্মালাইজেশন হবে। যত ডিলে হবে তত বোন ডেভেলপমেন্ট হবে, ফেসিয়াল ডেভেলপমেন্ট হবে, অলরেডি কথা বলার ধরনটা চেঞ্জ হয়ে যাবে, তখন অপারেশন করলেও ডিফর্মিটি থেকে যাবে, কিছু থেকে যাবে, কিছু মরবিডিটি, কিছু মানে কথা উচ্চারণে অসুবিধা থেকেই যাবে অপারেশন করার পরেও, নাকের টোনে কথা বলার থেকে যেতে পারে। তার মানে এটা হচ্ছে 3 মাস থেকে 6 মাসই হচ্ছে বেস্ট টাইম ক্লেপ লিপের জন্য, এবং জন্য। ক্লেপ প্যালেটের জন্য 10 মাস থেকে 1 বছর, কোনো ক্ষেত্রে 1.5 বছর অবধি ম্যাক্সিমাম ওয়েট করে, তারপরে একদমই নয়। আচ্ছা স্যার, এবার আসবো যেটাই, এটা না মায়েদেরকে অনেক দোষ দেওয়া হয়, অথচ আমরা জানিই না যেটার কারণ কি, কারণটা এবং প্রতিরোধটা দুটোই জানবো আপনার কাছে। এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়েছে, মা খেয়ে ফেলেছে,
ওজন্য বাচ্চাটার ঠোঁট কাটা তালু কাটা জন্মেছে। মাকে এই দিনে এইখানে যেতে বারণ করা হয়েছিল, গেছে, মানে হাজারো অন্ধ বিশ্বাস কুসংস্কার রয়েছে, অযথা মায়েদেরকে দোষ দেওয়া হয়। এটার কারণটা আপনি একটু জানান, যে এটা কেন হয়। এটা আমি বিনীতভাবে অনুরোধ করব সেই সকল পরিবারকে, একটি বাচ্চা যখন তালু বা ঠোঁট কাটা নিয়ে জন্মগ্রহণ করে, অন্য সব রোগের মতোই এটি একটি জন্মগত ত্রুটি, এবং এই রোগটা পুরোপুরি 100% যদি প্রতিরোধ নাও করা যায়, কি কি কারণে হতে পারে যদি জানা যায়, তাহলে মারা এবং পরিবার বুঝতে পারবে এটা এই কারণে হতে পারে, প্রতিরোধ ব্যবস্থাটা নেবে। এবং যে কথাটা আগে বললাম, যে ঠিক সময় যদি এর অপারেশন করা যায়, প্রায় 98% ঠিক করা সম্ভব। তো কি কি ব্যাপারে এই জিনিসটা হতে পারে সেটা একটু আলোকপাত করি। এক হচ্ছে জেনেটিক। প্রথমেই যেটা জেনেটিক, মানে যাদের দেখা গেছে বাবা, জেঠু, দাদু, তাদের ক্ষেত্রে আছে, সেই জিনগত কারণে কারো হতে পারে। এর ক্ষেত্রে মার পরিবারের সেরকম না, এটা বাবার থেকেই বেশিরভাগ সেই পরিবারের থেকে হতে পারে। এক। দুই হচ্ছে গিয়ে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন। আমরা জানি গর্ভাবস্থায় এবং সাধারণত গর্ভধারণ করার 1 মাস আগের থেকে, যদি মানে বাচ্চা আসার 1 মাস আগের থেকে যখন প্ল্যান করছে, তখন থেকে যদি ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দেওয়া যায়, তাহলে এগুলোকে নিউরাল টিউব ডিফেক্টের মধ্যেই বলে একরকম। তো এই ক্লেপলিট বা ক্লেপ প্যালেট আটকানো অনেকটাই সম্ভব, এবং সম্ভব হয়েছেও। আপনি হয়তো আজ থেকে 30 বছর আগে যত ক্লেপ ছিল, ক্লেপ প্যালেট ছিল, এখন সরকার যেহেতু গিয়ে আশাকর্মীরা বা গ্রামীণ স্বাস্থ্যকর্মীরা এই ফলিক অ্যাসিড প্রদান করছে অ্যান্টিন্যাটালি, তো এটা অনেকটা প্রিভেন্ট করা রোখা গেছে। এটা একটা। আবার এটা যে শুধু নিম্নবিত্তদেরই হয় সেরকম নয়, বা নিম্ন মধ্যবিত্তদের হয় সেটাও নয়, বড়লোকদেরও হতে পারে, যদি তারা লাইফস্টাইলটা সেরকমভাবে ডিল করে, মানে প্রেগনেন্সি থাকা অবস্থাতেও অ্যালকোহল, টোবাকো এগুলো নেয়, কিছু কিছু ড্রাগ অবশ্যই ছাড়া উচিত। এগুলো সব ক্ষেত্রেই ছাড়া উচিত, কি মা কি বাবা সবার ক্ষেত্রে। কিন্তু যেহেতু বাচ্চাটা মার পেটে থাকছে, সেহেতু মাদের ক্ষেত্রে আরো বেশি সচেতন হওয়া দরকার। একদম। এবার স্যার, প্রতিরোধ, মানে আপনি যে কারণগুলো বলে দিলেন, এর মধ্যেই প্রতিরোধ লুকিয়ে রয়েছে। একদম। আলাদা করে কি প্রতিরোধের কথা কিছু বলবেন, যে কিভাবে প্রিভেন্ট করা যায়? সেটাই বললাম, প্রিভেন্ট করা যায় বললাম, যে লাইফস্টাইল মডিফিকেশন একটা বললাম, যে হেলদি ডায়েট খাওয়া, কোনো অ্যাডিকশন না করা, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন নেওয়া, এবং আরেকটা জিনিস আমাদের এখন নতুন না, আজ থেকে 30 বছর থেকেই আছে, এখন আরও বেশি সেটা সব জায়গায় ছড়িয়ে গেছে, অ্যানোমালি স্ক্যান, যেটা গিয়ে মোটামুটি 18 থেকে 20 সপ্তাহ, মানে 4 থেকে 5 মাস সময় মা যখন প্রেগনেন্ট থাকে, সেই সময় অ্যানোমালি স্ক্যান করা হয়। তাতে দেখা যায় যে ওই ঠোঁট কাটা বা তালু কাটা আছে কিনা, আগে বোঝা যায়, জন্ম হওয়ার আগেই মায়ের পেটেই বোঝা যাচ্ছে, ওটা অ্যানোমালি স্ক্যান। আরো অনেক কিছু বোঝা যায়, তার মধ্যে এটাও বোঝা যায়। এবং এদের ক্ষেত্রে মায়ের পেটে জলও বেশি জমে, আমরা বলি পলিহাইড্রামনিয়াস। আচ্ছা, ঠিক আছে। তো এই সব দেখে আগের থেকে বোঝা যাবে, সচেতন হওয়া যাবে, যে এটা ক্লেপ হয়ে গেলে তাকে প্রিভেন্ট করা যাবে না। হওয়ার আগে একমাত্র লাইফস্টাইল মডিফিকেশন এবং ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, এই দুটো ছাড়া এখনো পর্যন্ত সেরকম অর্থে ওষুধ নেই যে এটা খেলে বা এটা না খেলে হবে না। কিছু কিছু ড্রাগও আছে, সেগুলো খেলেও অনেক সময় হয় এরকম ঠোঁট বা তালুর সমস্যা। আচ্ছা স্যার, এবার যে জায়গাটায় আসবো, হাড়ের সমস্যা, এই যে জন্মগত ত্রুটি, আপনি ঠোঁটের কথা, তালুর কথা বললেন, হাড়ের সমস্যা অনেকেই আছে যে এরকম, মানে হাড়ের সমস্যা নিয়ে হাত পা বাঁকা, বা মেরুদণ্ডের ক্ষেত্রে বা ঘাড়ের ক্ষেত্রে, সেগুলোও কি সার্জারি করে একদম পুরোপুরি নিরাময় করা যায়? মানে এটা অনেকের মধ্যে মিথ, এ কারণে বলছি, ওই ছোটবেলায় সার্জারি হয়েছে তো বড় হয়ে স্বাভাবিক হবে না, কোনো রকম আর কি হয়েছে না, এটা একেবারেই আমরা ভুল জানি। আমরা যেটা ডিল করে, আমি সেটা নিয়ে বলছি। আপনি যেগুলো বললেন, ব্যাকা বলতে গিয়ে স্কোলিওসিস বলে, বডিটা এস এর মতো ব্যাকা থাকে, ঠিক আছে, বা লর্ডোসিস, ঝুঁকে থাকে, অথবা আমরা যেটা করি মেইনলি কনজেনিটাল ট্যালিপাস ইকুইনোপোরাস বা ক্লাব ফুট, মানে পাটা ভিতর দিকে এরকম বেঁকানো থাকে। তো আমরা অর্থোপেডিক্সের মধ্যে দুটো জিনিস করি, একটা ক্রেনিওসিনোস্টোসিস বলে, মুখটা বিকৃত থাকে, সেটাকে ঠিক করা হয়, এবং দুই গিয়ে যাদের ক্লাব ফুট, তাদের ক্ষেত্রে 90% অপারেশন লাগে না, মায়ের ফিজিওথেরাপি
ঠিক সময় জন্মের পর আচ্ছা। থেকে ফিজিওথেরাপি, হুম, কিছু কিছু ক্ষেত্রে স্প্লিন বা প্লাস্টার অফ প্যারিস দিয়ে হচ্ছে গিয়ে যদি ব্যবহার করা যায় তাতেই হয়ে যায়, কোনো অপারেশনও লাগে না। তো বাহ, আমরা ওটাকে পরে না 100%ই প্রায় ক্ল্যাপ ফুট নিরাময় সম্ভব হুম, আফটার হচ্ছে ডেলিভারি। হুম। স্যার, সবারই কি মানে একই রোগে বড়দের ক্ষেত্রেও আমরা দেখেছি মানে কারোর অপারেশন প্রয়োজন, কারোর হয় না, কারোর মেডিসিনে হয়ে যায়। তো শিশুদের ক্ষেত্রে এটা কি বলবেন যে একই রোগে সবারই কি সার্জারি প্রয়োজন হয়? একই রোগে যদি বড়দের সার্জারি লাগে, ছোটদের সার্জারি লাগে, এরকম কোনো রোগ সেরকম নেই। হুম, তবে একটা জিনিস সেই অর্থে বলি, বাচ্চাদের আজকাল হচ্ছে যেটা হচ্ছে সমস্যা, অনেক ছোট বয়সের বাচ্চাদের গল ব্লাডারে স্টোন দেখা দিচ্ছে। হুম, এটা একটা আচ্ছা। বার্নিং একটা প্রবলেম, যে আগে যেমন মনে করা হতো বাবা। 40 বছর ফিমেল বা মোটা হ্যাঁ। হলে তাদের ক্ষেত্রে হচ্ছে গল ব্লাডারে পাথর হবে, এখন আমি সবথেকে কম 4 মাস বয়সের বাচ্চারও গল ব্লাডারে স্টোনের অপারেশন এটা করেছি। স্যার কিভাবে পসিবল হলো? আমি সেটাই বলছি যে গল ব্লাডার স্টোনের কারণটা বিভিন্ন। বাচ্চাদের শিশুদের ক্ষেত্রে কারণ একরকম, বড়দের ক্ষেত্রে, ক্ষেত্রে হ্যাঁ। আরেক রকম। তবে একটা কমন জিনিস, ওবেসিটি এবং ডায়েট যদি হচ্ছে ফ্যাটি হুম, ফাস্ট ফুড, স্পাইসি ফুড হুম। এগুলো বেশি খেলে তাদের হওয়ার চান্স বেশি থাকে। হুম, বা হচ্ছে গিয়ে ফাস্টিং অনেকক্ষণ থাকলে, অনেকক্ষণ না খেয়ে হুম। থাকলে, সে শিশুই হোক বড়ই হোক, হুম, তাদের ক্ষেত্রে হতে পারে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেটা মেইন দুটো সমস্যা, একটা হচ্ছে গিয়ে হিমোলিসিস, মানে রক্ত যেটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে যেটা আরবিসি আমরা বলি, 120 দিন বাঁচে, সেটা যদি 60 দিন 70 দিনের মাথায় নষ্ট হয়ে যায়, সিকেল সেল হুম। বা থ্যালাসেমিয়া হুম, এই জাতীয় রোগগুলোতে যেহেতু রক্ত নষ্ট হচ্ছে, তাদের থেকে হচ্ছে গিয়ে বিলিরুবিন তৈরি হয়, সেই বিলিরুবিন থেকেই হচ্ছে বিলিরুবিন স্টোন তৈরি হয় বা আচ্ছা। বালির মতো স্লাস তৈরি হয়। হুম, হিমোলাইটিক কজের জন্য হচ্ছে গিয়ে আপনার পাথর গলব্লাডারে তৈরি হয়। দুই হচ্ছে গিয়ে অনেক দিন না খেয়ে, অনেক বাচ্চা জন্মের পর মায়ের কাছে থাকে না, অক্সিজেনের ঘরে থাকে বলে, মানে আইসিইউতে থাকে, তাদের খাওয়ার দেওয়া যায় না, তাদের আইসিইউতে আমরা বলি টিপিএন বলে একটা জিনিস আছে, যেটা রক্তের শিরায় হুম। আপনার খাবারটা দেওয়া হয়, কিন্তু মুখ থেকে বাবা। খায় না, এন্টেরাল ফিড হয় না। হ্যাঁ। তো অনেক দিন না খেয়ে থাকলে কি হয়, গলব্লাডারটা আমরা যখন খাই, সেই খাবারটা যখন স্টমাক থেকে ডিউওডেনামে যায়, মেইনলি ফ্যাট জাতীয় খাবার, তখন গলব্লাডার পাম্প করে এবং ওখান থেকে বাইলটা, ঘন বাইলটা বাইরে আসে। তো এরা যখন খাচ্ছে না, গলব্লাডারটা কাজ করছে না, তাহলে বাইলটা ওখানে জমে থাকছে। হুম, জমে থাকার পরে কি, অনেকক্ষণ যদি একটু ময়লা জল জমে থাকে, থিতিয়ে পড়ে তো নিচে ময়লাগুলো। ঠিক ঠিক ঠিক, সে তো পলি জমার মতো হয়ে যায়। একদমই একদম পলি জমা বা এমনি পাত্রেও যদি জল হ্যাঁ, ময়লা, হ্যাঁ। সেই রকমই হচ্ছে কি পিত্তথলিতে ওইগুলো জমা হয়, জমা হয়ে হয়ে প্রথমে বালি এবং পরে হচ্ছে গিয়ে স্টোনের আকার ধারণ করে। তো আচ্ছা। যারা হচ্ছে অনেক দিন না খেয়ে থাকে, তাদের মানে এটা। 15 দিন 20 দিন বা 1 মাস থাকে, অথবা যেসব বাচ্চারা মাতৃদুগ্ধ পায় না, ফর্মুলা ফেড, বা আমি বারবার এটাকে হাইলাইট করি, অনেক একটু মানে হুম, উচ্চবিত্ত যারা, তারা ব্রেস্ট মিল্ক দিতে অ্যাভয়েড করে, তাদের ক্ষেত্রে বলবো ব্রেস্ট মিল্ক 6 মাস অ্যাবসলিউট ব্রেস্ট মিল্ক দিতেই হবে। ঠিক। ঠিক আছে, ব্রেস্ট মিল্কের কোনো অল্টারনেটিভ হয় না, দুটো একদম। কারণে। এক হচ্ছে গিয়ে ব্রেস্ট মিল্কের যে প্রোটিন বা যে গ্লুকোজটা থাকে, হুম। ল্যাকটোজটা থাকে, সেটা ইজিলি হচ্ছে ডাইজেশন হয়। দুই, যে সাকিং রিফ্লেক্সটা করে, হুম। তার ফলে হার্ট এবং লাংসের জন্যও ভালো। বাহ। তো যদি যারা ফর্মুলা ফেড খায়, মানে বিভিন্ন কোম্পানি, হুম, এখন আমি কোনো কোম্পানি হিসাবে বলছি না, কিন্তু ফর্মুলা ফেড খেলে যেটা হয়, তাদের ক্ষেত্রে হচ্ছে কনস্টিপেশনের চান্স বেড়ে যায়, অনেকের ক্ষেত্রেই পরে হচ্ছে ফিশার বা আর্লি পাইলসের মতো বাচ্চাদের দেখা দেয়, ওবেসিটি দেখা দেয়, এবং গল ব্লাডার স্টোনেরও কোনো স্টাডিতে পাওয়া গেছে, যারা ফর্মুলা ফেড খেয়েছে আর ব্রেস্ট মিল্ক খেয়েছে, ফর্মুলা ফেড যারা খেয়েছে তাদের ক্ষেত্রে স্টোন বা স্লাজ বেশি হয়েছে। এইটাই বলছি যে এই গলব্লাডার স্টোন হলে বড়দের ক্ষেত্রে অপারেশন করতেই হয় সাধারণত, হুম, মেডিসিন দিয়ে সেরকম নিরাময় সম্ভব না। হুম, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে দেখা গেছে যদি হিমোলাইটিক কজ না থাকে, 90% কেসে হচ্ছে করতেই হয়, হুম। 5 to 10% কেসে হচ্ছে গিয়ে কোনো ক্ষেত্রে আমরা হচ্ছে একটা ওষুধ দিই, 2 মাস বা 3 মাস ওষুধ দিলে অনেক সময় কিওর হয়ে যায়, মানে যদি বালি বা স্লাস থাকে সেটাকে কিছুটা নিরাময় সম্ভব। কিন্তু বাহ। বেশিরভাগ আমাদের যা এখন পর্যন্ত দেখা গেছে 95%ই হচ্ছে গিয়ে অপারেশন লাগে। তো আচ্ছা। সেই অর্থে বললে যে একই রোগে বাচ্চাদের অপারেশন লাগে না
বা বড়দের অপারেশন লাগে, এরকম কোনো রোগ নেই, সেটা কন্ডিশনের উপরেই ডিপেন্ড করে। কন্ডিশনের উপর ডিপেন্ড। একদম। স্যার, এবার মা বাবাদের কাছে না শুধু অপারেশনটা ঝুঁকিপূর্ণ নয়, তারা এটাও আবার ভাবেন অ্যানেস্থেসিয়া বোধ হয় তার বাচ্চার মাথার মস্তিষ্কের একটা ক্ষতি করে দেবে। তো এটা কি আমরা ভুল জানি নাকি এটা ঠিক? তো মানে খুব রেলিভেন্ট প্রশ্ন এবং খুবই হচ্ছে এটা উদ্বেগের। বাবা মা এটা নিয়ে খুবই চিন্তিত। যে কোনো বাবা মাই, মানে আমার সন্তান হলে আমিও চিন্তা করতাম। অপারেশন তো ঠিক আছে, ডাক্তারবাবু সেটা আলাদা করছেন। অ্যানেস্থেসিয়া এমন একটা জিনিস, সবাই ভাবে একবার জেনারেল অ্যানেস্থেসিয়া মানে অজ্ঞান হয়ে গেলে এখান থেকে ফিরে আসাটা, কারণ বিভিন্ন সিনেমা নাটকে এমনভাবে জিনিসটাকে দেখানো হয়, ভয়ভীতিটা থেকে যায়। তো সে তার জন্য হচ্ছে গিয়ে সেই ভীতিটা মার বা পরিবারের মধ্যেও থাকে। কিন্তু আমি আপনাদের অ্যাসিওর করছি, সাধারণত এইসব বাচ্চাদের যারা অ্যানেস্থেসিয়া দেয় তারা যে কেউ দিতে পারে না। যারা বড়দের অ্যানেস্থেসিয়া দেয় সবাই তারা হচ্ছে গিয়ে ছোট বাচ্চাদের অ্যানেস্থেসিয়া দেয় না। তার জন্য হচ্ছে আলাদা ডিগ্রি করতে হয়, ডিএম পিডিয়াট্রিক অ্যানেস্থেসিয়া করতে হয়, যেটা এমডি করার পরে সুপার স্পেশালিটি, অথবা 2 বছরের ফেলোশিপ অ্যানেস্থেসিয়ার উপর করতে হয়, এটা ডিগ্রি বা ফেলোশিপে। অথবা যারা শুধু পেডিয়াট্রিক সার্জারি বা পেডিয়াট্রিক সার্জারি অ্যানেস্থেসিয়া দিয়ে আসছে দীর্ঘদিন অভিজ্ঞতাবশত, তারাও হচ্ছে গিয়ে পারে এই অ্যানেস্থেসিয়ার দিতে। তো আমি তাই বলবো যে যেসব বাচ্চাদের অ্যানেস্থেসিয়া দেওয়া হবে আপনি নিশ্চিন্তে থাকুন, যদি আপনার ডাক্তারবাবু সঠিক অ্যানেস্থেটিস্টের ব্যবস্থা করে অপারেশন করেন। যদি বাচ্চা সেরকম বড় কোনো ঝুঁকিপূর্ণ অপারেশন না হয়, 99.99% কেসে কোনো রকম সমস্যা হবে না। বেশ স্যার, আরেকটা বিষয় একটু জানার চেষ্টা করবো আপনার কাছে, যে অনেক বাচ্চা না হার্টে ফুটো নিয়ে জন্মায়। হার্টে ফুটো, এটা হয় কেন? মানে এটা কি বিশেষ কোনো রোগ, বিশেষ কোনো মায়ের সমস্যার জন্য হয়, না জেনেটিক বিষয়টা ঠিক কি? আর এটা কিভাবেই বা কিওর হয়? এটা সার্জারি ছাড়া কি কোনো উপায় নেই? না, হার্টের ফুটো বলতে গেলে অনেকগুলো ব্যাপার আছে। একটা হচ্ছে ভালভের ক্ষেত্রে, অথবা আমরা দুটো অ্যাট্রিয়াম বলি তার মধ্যে ডিফেক্ট, দুটো ভেন্ট্রিকেল বলি তার মধ্যে ডিফেক্ট, মানে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। তো এই হার্টের প্রথমত বলেই নিচ্ছে হার্টের অপারেশন পেডিয়াট্রিক সার্জনরা করে না, ঠিক আছে? তো এই বাচ্চা যখন ফিটাস অবস্থায় মায়ের পেটে থাকে তখন হচ্ছে বাচ্চার লাংস জল ভর্তি থাকে, মানে অ্যামনিওটিক ফ্লুইড ভর্তি থাকে। তার মানে তখন অক্সিজেন তো যায় না, রেসপিরেশন তো নেয় না ফিটাস অবস্থায়। সেই জন্য ডান দিক থেকে, হার্টের ডান দিকে যে চেম্বারগুলো আছে সেখান থেকে রক্তটা বেরিয়ে আসতে পারে না, যেটা হচ্ছে গিয়ে লাংসে যাওয়ার কথা। সেটা তাহলে কোথায় যাবে? ওখানে আটকে গেলে তো চাপ বেড়ে যাবে, প্রেশারটা বেড়ে যাবে। তো সেটা বাইপাস করার জন্য দুটো রাস্তা আছে। একটা আমরা বলি ডাক্টাস আর্টেরিওসাস, যেটার মাধ্যমে আপনার ডান দিক থেকে রাইট ভেন্ট্রিকেল থেকে নিয়ে গিয়ে অন্যদিকে অ্যাওর্টার দিকে চলে যায়। অথবা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, যেটা দুটো অ্যাট্রিয়ামের মাঝখানে একটা ফুটো থাকে, সেখান থেকে ডান দিক থেকে বাঁ দিকে চলে যায়। এই ফুটোটা সাধারণত জন্মের পর বাচ্চা যখন শ্বাস নেয় তখন যখন লাংসের দিকে হচ্ছে গিয়ে ব্লাডটা আসে, তখন এই দুটো রাস্তায় আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। ওই দিন মানে আমরা সবাই ওই ফুটোটা নিয়েই জন্মায় না? হ্যাঁ, মানে হার্টের ফুটোটা তাহলে তো থাকছে সবাই। হ্যাঁ, ছোট হলেও ফুটো নিয়েই থাকছে, সেটা কিছুদিন বা কিছু মাস পর বন্ধ হয়ে যায় নরমাল। যাদের ক্ষেত্রে বন্ধ হয় না তাদের ওটাকে অপারেশন করে বন্ধ করতে হবে। ভীষণ কঠিন একটা বিষয়। আচ্ছা স্যার, আরেকটা বিষয়, যে এই কতদিন হাসপাতালে রাখতে হয় শিশুদের? মানে এক তো সার্জারি, তারপর আবার হাসপাতালে থাকা, মানে এটা কি অপারেশনের উপর ডিপেন্ড করে? মানে কি অপারেশন হয়েছে তার উপর মোটামুটি? প্রথমত শিশু আর বড়দের ক্ষেত্রে আলাদা হচ্ছে একটাই, যে শিশুদের ক্ষেত্রে অপারেশনের সময় আমরা সবসময় মাকে তার সাথে রাখি, কারণ মাই না মানে আফটার অপারেশন বা বিফোর অপারেশন মাই হচ্ছে দেখাশোনা করবে, নার্সিং স্টাফ যারা থাকবে। তো মা বাচ্চা অনেকটা স্টেবল থাকে, মার কাছে থাকা মানে স্টেবল থাকবে। তো সেই জন্য হচ্ছে গিয়ে এটার দিক থেকে কোনো অসুবিধা নেই। আর কোন অপারেশনের পর কত দিন থাকবে সেটা ডিপেন্ড করে, আপনি যেমন বললেন যে কি অপারেশন, একটা হার্নিয়া অপারেশন করলে আমরা সেই দিন বা তার পরের দিনই ছেড়ে দিই। আবার কোনো বড় অপারেশন যেটা ডুহামেল বলি, সেটা হয়তো 15 দিনও থাকতে পারে, বা টিউমারের ক্ষেত্রেও 10 দিন 12 দিন থাকতে পারে। স্যার, অ্যাজ হোল মানে সার্বিকভাবে যদি বলি, এই পেডিয়াট্রিক সার্জারির সফলতা
মানে কতটা পাচ্ছেন, কিরকম এখনো পর্যন্ত রেকর্ড? রেকর্ড দেখুন, সার্জারি মানে আগে প্রথমে একটা কথা পরিষ্কার বলে দিতে চাই যে লোকের মধ্যে যে কনসেপশন আছে না, ডাক্তার ভগবান, ডাক্তারের আরেক নাম জীবন, এটা একদম ঠিক কথা নয়। না স্যার, এটা বললে হয় না না, নাকি? আমরা তো এটা আমাদের আমি কাছে একদম গিয়ে অন ক্যামেরাই বলছি। ডাক্তাররা হচ্ছে কি স্পেশালাইজড প্র্যাকটিশনার, মানে তারা যে 5 বছর বা আমাদের 15 বছর পড়তে হয়েছে, যেহেতু MBBS MS তারপর MCH করতে হয়েছে, তো অলমোস্ট 15 ইয়ার্সে আমরা একটা অভিজ্ঞতা সঞ্চার করেছি এই রোগের এই চিকিৎসা। তো ডাক্তার কি করে, রোগের যে কষ্টটা সেটাকে কমানোর চেষ্টা করে। যে চিকিৎসাটা করলে অসময় প্রাণটা যাবে না, সেই অসময় প্রাণটাকে না যাওয়া থেকে আটকানোর চেষ্টা করে। এই দুটো ছাড়া কিন্তু ডাক্তার কাউকে কিছু করে না। কারণ আমিও সত্যি বলছি, যদি আমারও সেরকম যদি রোগ হয়, আমি যদি আমেরিকা বা ইংল্যান্ডে গিয়েও চিকিৎসা করি, তাহলেও যদি সেরকম জটিল রোগ হয়, তার মানে এই নয় যে আমাকে বাঁচিয়ে দেবে। তাহলে রতন টাটার মতো অত বড় ইন্ডাস্ট্রি, উনি হচ্ছে কি 90 বছর বা 92 বছর ওই বয়সে মারা গেলেন। একদমই স্যার, সব মিলিয়ে এই বাচ্চাদের কেয়ার, এটা তো মা সব থেকে ভালো বোঝে ঠিকই, কিন্তু এই যে সার্জারির পর আমরা যদি আফটার সার্জারি তার কেয়ারে আছে, কিন্তু খাওয়া দাওয়া, মানে যে বাচ্চারা ব্রেস্ট ফিড করছে তারা কি নর্মালভাবে ব্রেস্ট ফিড করতেই পারবে, বা যারা আরেকটু বড় তাদের খাওয়া দাওয়া, মানে আফটার সার্জারি আমি কেয়ারের কথা বলছি, এটা কিভাবে আপনারা সাজেশন দেন? এটাও ডিপেন্ড করছে কোন টাইপের অপারেশন। আমরা যদি হচ্ছে ইন্টেস্টাইন মানে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল পাথওয়েতে করি, তাহলে আমরা অন্তত 2 থেকে 5 দিন, ডিপেন্ড করছে কোন জায়গায় অপারেশন। তারপরে হচ্ছে ডায়েট অ্যালাউ করি। হার্নিয়া, যেগুলো সুপারফিশিয়াল অপারেশন, হার্নিয়া, হাইড্রোসিল, আনডিসেন্ডেড টেস্টিস, এই টাইপের অপারেশনের ক্ষেত্রে হয় সেদিন রাতে বা পরের দিন সকাল থেকে নর্মাল ডায়েটে দিয়ে দেওয়া হয়। আর ব্রেস্ট ফিডটা কি তারা অপারেশনে, যে কোনো অপারেশনে তারা করে খেয়ে যেতে পারবে? আমাদের প্রথম 6 ঘন্টা মানে অপারেশনের 6 ঘন্টা আগে থেকে কোনো রকম জল, ব্রেস্ট ফিড কিছু করানো যায় না। অপারেশনের 6 ঘন্টা আগে? একদমই। আচ্ছা, ঠিক আছে। তো এই 6 ঘন্টা আমাদের ফ্লুইড বা স্যালাইন জ্বালিয়ে রাখতে হয়, কারণ অ্যাসপিরেট করার একটা ভয় থাকে। যখন জেনারেসিসে করা থাকবে, তখন স্টমাকে যদি কোনো কিছু খাবার থাকে, আমরা বেস মিলটাকেও সলিডই ধরি। জল যেমন 2-3 ঘন্টায় নেমে যায়, তাও অতক্ষণ লাগে না, কিন্তু ব্রেস্ট মিলটা সলিড, কারণ ওটা যখন স্টমাকে যাবে অ্যাসিডের সংস্পর্শে এসে ওটা ছানায় রূপান্তরিত হবে, মানে শক্ত হয়ে যাবে। তো সেইটা সহজে নামবে না, ওটা 4 থেকে 6 ঘন্টা লাগে নামতে। তো সেই জন্য হচ্ছে গিয়ে আপনাকে 4 থেকে 6 ঘন্টা হচ্ছে গিয়ে নাথিং পার মাউথ বা কিছু মুখে দেওয়া যাবে না। এবং অপারেশনের পর, প্রথম যে কোনো অপারেশনের পরেই অ্যানেস্থেসিয়ার ইস্যুটা থাকে, সেই জন্য 4 থেকে 6 ঘন্টা কোনো ডায়েট দেওয়া হয় না। ডে কেয়ার হিসাবে যেগুলো দেওয়া হয় 4 ঘন্টা পর থেকে সবই দেওয়া হয়। স্যার, আমরা মা বাবারা অপারেশন নিয়ে ভয় পাই শিশুদের, কিন্তু সেটা যদি সঠিক সময় না করা হয়, সেটা কতটা বড় ভয়ের কারণ হয়ে উঠতে পারে? শুনুন, মা বাবারা 90% কেসে এটাও আশ্বস্ত করছে আবার, যে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্টেই হচ্ছে বেশিরভাগ রোগ নিরাময় সম্ভব, কিন্তু 5 to 10% কেসে হচ্ছে অপারেশন দরকার। তো যেখানে অপারেশন দরকার সেখানে অপারেশনই করতে হবে। সমস্যা হচ্ছে একটাই, এখনো যেহেতু অ্যাওয়ারনেস নেই এবং হচ্ছে তাকে বোঝানোর লোক, সঠিক বোঝানোর লোক অনেক কম, সেহেতু অনেক সময় দেখা যায় যে সময় অপারেশন করা দরকার তার অনেক পরে এসছে, এবং তখন অপারেশন করে আমরা কিছু করতে পারিনি। মানে ধরুন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দুটো এক্সাম্পল দিচ্ছি। একটা হচ্ছে কি আনডিসেন্ডেড টেস্টিস, মানে ছোট বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে জন্মের আগে হচ্ছে টেস্টিস পেটের মধ্যে থাকে, জন্মের সময় অন্ডকোষ মানে টেস্টিসটা স্ক্রোটামে নেমে আসে। কিন্তু এটা যদি কোনো কারণে অ্যারেস্ট হয়, মানে নামলো না, মানে পুচকির কাছে রইলো বা পেটের মধ্যেও থেকে যায়, তো অপারেশন করে বের করতে হয়। অপারেশন করে বের করতে ডেফিনেটলি। কারণ হচ্ছে গিয়ে যেটা উপরবেলা বা ভগবান আমাদের দিয়েছে, যে স্ক্রোটামের টেম্পারেচার পেটের ভিতরের টেম্পারেচার থেকে 3 থেকে 4 ডিগ্রি কম। হ্যাঁ, তো এই টেম্পারেচারে স্পারমাটোজেনেসিস, স্পার্ম প্রোডাকশনটা ঠিক হয়। এটা যদি হচ্ছে পেটের মধ্যে থাকে, তাহলে স্পারমাটোজেনেসিস ঠিক হবে না, এবং এমনকি পেটের মধ্যে থেকে গেলে সেটা যদি চিকিৎসা না করা হয়, ক্যান্সারও হয়। ঠিক আছে। তো এর আইডিয়াল অপারেশনের টাইম হচ্ছে 6 মাস থেকে 1 বছর। এতটা ছোট বয়সে? এত ছোট বয়সে।
2 বছর বয়সের পর থেকে ওটা প্রায় 90% নষ্ট হয়ে যায়, মানে তালের শ্বাসের মতো থাকে বা ডাবের নারকেলের খোলসটা থাকে, ভিতরে আর কিছু থাকে না। তারপরে আস্তে আস্তে ক্যান্সারের দিকে সেটা। ক্যান্সারের দিকটা বললাম পেটের মধ্যে থাকলে আচ্ছা, সেটা 30 বছর পরে সবার ক্ষেত্রে হয় না, 5% কেসে বা 3 to 5% কেসে হতে পারে। তো সেই জন্য হচ্ছে গিয়ে মাদের প্রথমে জন্মের পর দেখা উচিত যে দুটো অন্ডকোষ ঠিকমতো আছে কিনা। যদি না থাকে প্রথমে হচ্ছে গিয়ে এমনি শিশু বিশেষজ্ঞর কাছে পরামর্শ নেওয়া, এবং অনেকে এটা বলে যে এখনই করতে হবে না, বাচ্চা বড় হলে করতে। আমি এই জন্যই মা বাবাকে বলছি, এটা আবার জোর করে বলছি, অনেক জায়গায় অনেকভাবে বলার চেষ্টা করেছি, আপনার শিশুর যদি অন্ডকোষ ঠিক জায়গায় না থাকে তাহলে অবশ্যই কোনো সঠিক পেডিয়াট্রিক সার্জনের সাথে যোগাযোগ করে 6 মাস থেকে 1 বছরের মধ্যে এই অপারেশনটা অবশ্যই করে নেবেন, যাতে তার ভবিষ্যৎ সঠিক থাকে, সুরক্ষিত থাকে। একদম, মানে এত ছোট বাচ্চা অপারেশন করব না এটা ভাবলে কিন্তু বাচ্চার আরো বড় ক্ষতি আপনি বলছেন, এবং পিতৃত্ব হারাতে পারে, এটাও বলতে অনেক বড় ক্ষতি, অনেক বড় সমস্যার মুখে এসে পড়তে পারে। এটারই আরেকটা হচ্ছে গিয়ে হাইপোস্পেডিয়াস, মানে এটাও আজকাল অনেকেই বাচ্চা আসে আমাদের এখানে, তো আউটডোরে প্রচুর বাচ্চা আসে। হাইপোস্পেডিয়াস মানে যে কোনো পেনিসের মাথার থেকে ইউরিনটা বেরোয়, এই পেনিসের মাথার থেকে না বেরিয়ে তার তল থেকে এমনকি স্ক্রোটামের কাছ থেকেও ইউরিনটা বেরোয়। ঠিক আছে, এই রোগটাকে বলা হয় হাইপোস্পেডিয়াস। এরও একটা নির্দিষ্ট সময় আছে, এই সময় 6 মাস থেকে 1 বছরের মধ্যে অবশ্যই অপারেশন করাতে হবে উপযুক্ত পরিকাঠামোর মধ্যে। দ্বিতীয় আরেকটি রোগের ক্ষেত্রে বলছি হাইপোস্পেডিয়াস, এই নামটা শুনতে অনেক জটিল নাম লাগবে, বলতে গেলে যেটা দাঁড়ায় যে পেচ্ছাপটা বাচ্চার পেনিসের মাথার থেকে না হয় তার নিচ থেকে হচ্ছে, বা এমন অনেকটাই নিচ থেকে স্ক্রোটামের কাছ থেকেও হচ্ছে, বসে বসে পেচ্ছাপ করতে হচ্ছে, এরকম আমাদের কাছে শিশুরা আসে। তো সেই শিশুর ক্ষেত্রে এই রোগটাকে বলা হয় হাইপোস্পেডিয়াস। তো এটাও সার্জিক্যালি কারেক্টেবল, এরকম নয় যে হচ্ছে গিয়ে কিছু চিকিৎসা নেই, না, কিন্তু সঠিক সময় করতে হবে, সঠিক বয়সে করতে হবে, সেই জন্য আমি আলোকপাত করছি। এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সাধারণত 1 বার 2 বার বা 3 বার, কারো কারো ক্ষেত্রে 4 বারও অপারেশন লাগে, কারণ হচ্ছে যাদের ক্ষেত্রে দূরে আছে তাদের ক্ষেত্রে 1 বার বা 2 বারে হয়ে যায়, যাদের ক্ষেত্রে একদম নিচে অন্ডকোষের কাছে আছে তাদের ক্ষেত্রে 3 বার 4 বারও লাগতে পারে। ধাপে ধাপে করতে হয় স্টেজেড অপারেশন, মানে আমাদের কিছু কিছু বাচ্চাদের অপারেশন আছে আমরা স্টেজেড অপারেশন বলি, একবারে পুরোটা হয় না কারেকশন, সেটা হয়তো 6 মাস পরে আরেকবার করা হলো বা 1 বছর পরে আবার করা হলো। তো হাইপোস্পেডিয়াসের ক্ষেত্রেও এইরকম একটা টাইমিং এর ব্যাপার থাকে যে বিফোর দ্য চাইল্ড গোজ টু দ্য স্কুল উই হ্যাভ টু কমপ্লিট অল দ্য স্টেজেস অফ দ্য অপারেশন। মানে আমাদের বাচ্চাটা স্কুলে যায় ধরুন 3 থেকে 4 বছর বয়সে, তো বাচ্চার এই অপারেশনটা 1 বার থেকে 4 বারের মধ্যে যে 4টে স্টেজে অপারেশন, সেটা যেন অবশ্যই বাচ্চা স্কুলে যাওয়ার আগে করতে হবে, মানে 1.5 বছর বা 1 বছর থেকে 3 বছরের মধ্যে সবকটা অপারেশন যেন কমপ্লিট হয়। কারণ বাচ্চাটার ক্ষেত্রে একটা মানসিক সমস্যা হয় এই ক্ষেত্রে, কারণ বাচ্চা পেচ্ছাপ করছে একদিকে প্যান্ট ভিজে যাচ্ছে, যার আরো নিচের দিকে আছে বসে বসে ছেলেদের স্কুলে গিয়ে বসে বসে ইউরিন করছে, সেটা সবাই খ্যাপাবে বাচ্চাকে। তো এই একদম একদম সেই জন্য এই অপারেশনটাও 2 বছর মানে 3 বছর বয়সের আগে কমপ্লিট প্রত্যেকটা ধাপই কমপ্লিট করে নিতে হবে। এবং এক্ষেত্রে বোধহয় মায়েদের একটা বড় রোল আছে, একদমই, যে বাচ্চাটার ইউরিন পাস ঠিকঠাক হচ্ছে কিনা, সঠিক জায়গা থেকে হচ্ছে কিনা, সদ্যজাতকে চেক আপ করা, মানে মা বোধহয় প্রথমে এগুলো বুঝতে পারবে। একদম, আমরা বলি অবশ্যই হেড অফ দ্য ফ্যামিলি ছেলে, মানে বাড়ির গৃহকর্তা, কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চার ক্ষেত্রে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি তার মা। তার মা হচ্ছে গিয়ে শিশুর সবকিছু যতটা দেখে, আমরা নিজেরাও হসপিটালে এটা লক্ষ্য করেছি, বাবা হয়তো বাবাদের ছোট না করে, আমিও বাবা ছোট না করে এই ব্যাপারটা বলছি, যে মা কিন্তু অনেক আগে লক্ষ্য করে তার কোন সমস্যাটা আছে, এবং বাচ্চা যদি কান্নাও করে বা কোনো রকম কষ্টই করে সেটা কিন্তু খারাপ না, সেরকম ভয় নেই, সেটা পর্যন্ত হচ্ছে গিয়ে মা বুঝতে পারে আগে। স্যার এখানে একটা ঠিক মজার কথা, একটু বেশ মজার ছলেই জিজ্ঞেস করব, আপনারা বোঝেন কি করে বাচ্চার কি সমস্যাটা হচ্ছে? সে তো কিছুই বলে না, ভ্যাভ্যা করে কাঁদে, এটা বোঝেন কি করে? এটা আমার জানার খুব ইচ্ছে। আমরা এই মতো বললাম না মার কথা, তো মাকে আমরা খুব গুরুত্ব দিই। বাচ্চা বলে না, বাচ্চা কোনো রকম মানে পেটে ব্যথা, ধরুন অ্যাপেন্ডিক্সের ব্যথা একদিকে হয়, গলব্লাডারের ব্যথা একদিকে হয়, বা অন্য কোনো ব্যথা আরেক দিকে হচ্ছে,
তো মা ঠিক বলতে পারে যে বাচ্চা কান্না করলে পেট চেপে থাকছে, বা মায়ের হিস্ট্রিটা আমরা ভালো করে নিই। মানে সে কষ্টের সময় কি তার এক্সপ্রেশন সেটা হ্যাঁ, মা মা বলে বুঝিয়ে দেয়। বলে, কারণ মা 24 ঘন্টা ও। দেখছে, মা হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল যে সিমটম বা যে সমস্যাটা মা সেগুলো বলে কিছুটা দেয়। বলে। আচ্ছা। সেকেন্ড হচ্ছে আমরা হচ্ছে জানি কোন কোন জায়গায় সমস্যা হলে কিরকম তার কষ্ট হবে, সেইটা আমরা এক্সামিনেশন বা সায়েন্স বলি, সেগুলো আমরা দেখি। তো মায়ের কমপ্লেন এবং আমাদের হচ্ছে পর্যবেক্ষণ দুটো দুটো মিলে মিলে, এবং বুঝতে তার পারছি। সাথে যদি নেসেসারি ইনভেস্টিগেশন লাগে সেগুলো করে আমরা এটা পুরো কমপ্লিট করতে পারেন। কমপ্লিট করতে পারি। স্যার এবার যেটা আসবো যে অ্যাডভান্স টেকনোলজি, এটা নিয়ে আমরা তো অনেক শুনছি বিভিন্ন খবরে বা ম্যাগাজিনে বা লোকের মুখে যে অনেক চিকিৎসা বিজ্ঞান এগিয়ে গেছে। পেডিয়াট্রিক সার্জারিতেও কি আমরা এগিয়েছি? পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা দেশেও। এটা আপনাদের কি ধারণা? একদম 100%, 150% আমরাও এগিয়ে গেছি। সময়ের সাথে সাথে এগোতে হবে, নয়তো আমরা পিছিয়ে পড়বো। মানে অন্য সব ডিসিপ্লিনের মতো পেডিয়াট্রিক সার্জারিও আজকে নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া এবং অল ওভার ওয়ার্ল্ডে অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আপনি জানলে খুশি হবেন, সারা ভারতবর্ষের মধ্যে যতগুলো ইনস্টিটিউশন বা সারা পৃথিবীর মধ্যে যতগুলো ইনস্টিটিউশন আছে, তার মধ্যে আজকে ভারতবর্ষের একটি মাত্র ইনস্টিটিউশন হচ্ছে গিয়ে নাম করেছে 6th এইমস নিউ দিল্লি। বাকি সব ইউএসএ, ইউকে, জার্মানি, সুইডেন এরা আছে। তো ভারতবর্ষও কিন্তু প্রথম 10-এর মধ্যে, প্রথম 6-এর মধ্যে হচ্ছে নাম করতে পেরেছে। বাহ। এবং বিটস বলে একটা সংস্থা আছে, সেটা হচ্ছে গিয়ে আফ্রিকান, এশিয়ান, কিছু ইউরোপিয়ান কান্ট্রি নিয়ে করা। তো সেখানে ভারতবর্ষের দুটো ইনস্টিটিউশনকে প্রাধান্য দিয়েছে, একটা হচ্ছে গিয়ে জিপমার এবং হচ্ছে সেকেন্ড হচ্ছে আমাদেরই রাজ্যের হচ্ছে গিয়ে হসপিটাল এসএসকেএম বা আইপিজিএমআর। এটা আমাদের সবার গর্বের ব্যাপার যে আমরা সেই রেকগনিশন পেয়েছি, রাজ্যবাসীর ক্ষেত্রে গর্বের বিষয়। এবার আমরা বলি যেটা আপনি বললেন অ্যাডভান্স মানে কি? আমরা রোগীকে কম কষ্ট দেব, আমরা অপারেশনটা আরও সূক্ষ্ম নিখুঁতভাবে করব। তো আমরা যেটা হাতে করতাম তাতে হচ্ছে আমাদের কাটতে হতো, কিছুটা কাটাটা বেশি করতে হতো, তাতে যন্ত্রণা বা একটা আগলি স্কার অনেক সময় হতো। তো সেটার জায়গায় আসলো মাইক্রো বা ল্যাপারোস্কোপিক সার্জারি, যেখানে 2, 3 বা 4 ফুটো করে ক্যামেরা ঢুকিয়ে আমরা অপারেশন করি, এখনো করি। তাতে কি হচ্ছে, যেহেতু অনেকটা কাটা হচ্ছে না, তাতে হচ্ছে যন্ত্রণা, পরে পোস্ট অপারেটিভ সমস্যাগুলো কম হচ্ছে। 2, আমরা অপারেশন করলে যে জায়গাটায় অপারেশন করা হয় শুধুমাত্র সেই জায়গাটাই দেখতে পারি, কিন্তু যখন ল্যাপারোস্কোপি করছে আমি পুরো পেট অ্যাজ এ হোল দেখতে পাচ্ছি। ক্যামেরার মধ্যে? হ্যাঁ, ক্যামেরা ঢোকানো হয়, তার সাথে হচ্ছে অপারেশন ইনস্ট্রুমেন্টগুলো ঢোকানো, যেটা 3 মিলিমিটার ফুটো, মানে একদমই ছোট। তো একদমই ছোট 5 মিলিমিটার ক্যামেরা। তো এটাতে নিশ্চয়ই কোনো সেলাই লাগে না? একটা করে সেলাই আমরা কোনো সময় গ্লু বা আঠা দেওয়া হয়, সেটা দিয়েও করা হয়। তো এতে হচ্ছে বাচ্চাদের হচ্ছে গিয়ে পরে কমপ্লায়েন্স বা হচ্ছে গিয়ে অসুবিধাগুলো, ব্যথা বা স্কার, এই সমস্যাগুলো একদমই চলে যায়। হয়তো একটু লেন্দি অপারেশন হয় যেটা হাতে কেটে, সেটা মাইক্রো করতে গেলেই হয়। কিছু কিছু এর কন্ট্রাইন্ডিকেশন আছে, হার্টের সমস্যা বাচ্চা যেই থাকে করা যায় না। তবে 90% কেসে এখন হচ্ছে গিয়ে ল্যাপারোস্কোপির মাধ্যমে করা হয়েছে। আমাদের এসএসকেএমেও 6 মাস বয়সের বাচ্চাদেরও ল্যাপারোস্কোপি করা হয়েছে, 3 মাসের বাচ্চারও ল্যাপারোস্কোপি করা হয়েছে। শুধু এসএসকেএম বলবো না, আমি যেহেতু ইমিডিয়েট পাস্ট সেক্রেটারি অফ দি পেডিয়াট্রিক সার্জারি অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল, তো আমি বলবো আমাদের শুধু দুটো মেইন ইনস্টিটিউশনে হচ্ছে পেডিয়াট্রিক সার্জারি হয় ওয়েস্ট বেঙ্গলে। একটা হচ্ছে এনআরএস, একটা হচ্ছে এসএসকে। এর বাইরেও মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজ, এখানেও পেডিয়াট্রিক সার্জারি পরিষেবা এবং ডাক্তার আছেন। তারা উপযুক্ত পরিকাঠামো তৈরি করে নিয়েছেন সরকারের সহযোগিতায় এবং চেষ্টা করছে সেখানে তার যেটুকু ম্যান পাওয়ার আছে সেটা দিয়ে কাজ করে। বাহ, মানে আমরা অনেকটাই এগিয়ে গেছি আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। এখনো অনেক দূর যেতে হবে, এখনো অনেক দূর যেতে হবে, ঠিকই। স্যার, মানে ওই বলে শিক্ষার কোনো শেষ নেই, সেরকম উন্নতিরও তো কোনো শেষ নেই। স্যার, এর মধ্যে কি রোবোটিক সার্জারিটা পড়ে? আমি জাস্ট এটাই, আমার মুখের কথাটাই আপনি কেড়ে নিলেন। তো অ্যাডভান্স মানে হচ্ছে গিয়ে আগে হচ্ছে যেমন সুশ্রুত ছিলেন, আপনি হয়তো ইতিহাসে প্রথম প্লাস্টিক সার্জন বা প্রথম সার্জন আমাদের ইতিহাসে আছে। উনি যেমন কেটে করতেন, জেনারেল সার্জন বা পেডিয়াট্রিক সার্জনরা আমরা হাতে কেটে অপারেশন করি।
তারপর আসলো ল্যাপারোস্কোপি, মাইক্রোসার্জারি বা বিভিন্ন এন্ডোস্কোপি, সিস্টোস্কোপি এর মাধ্যমে অপারেশন করা হয়। আচ্ছা, এরপরে রিসেন্টলি এসছে হচ্ছে গিয়ে রোবোটিক্স। রোবট কি? মানে সবটা রোবট কি রোবটই করে, ডাক্তারবাবুর কোনো রোল থাকে না? একদম না, এই মিথ্যাকে আমি ভাঙা নষ্ট করতে দরকার। চাই, এই মিথ্যাকে ভাঙা দরকার। রোবট কি করে? রোবটকে আমরা যেভাবে চালনা করব রোবট সেটা করবে। হুম, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। ধরুন আপনার রোবট, অ্যাকচুয়ালি আমি রোবট কি করে বলিনি। রোবট হচ্ছে গিয়ে যেখানে অপারেশন হবে পেশেন্ট শুয়েই থাকে হুম, এবং হচ্ছে যেমন ল্যাপারোস্কোপি ইনস্ট্রুমেন্ট ঢোকানো হয় তার জন্য ফুটোও করা হয়, হুম। সেখানে ইনস্ট্রুমেন্টও ঢোকানো হয়। রোবটকেও ইনস্ট্রুমেন্টগুলোকে ধরিয়ে দেওয়া হয়, ক্যামেরাও ধরিয়ে দেওয়া হয়, আরেকজনকে কোনো ডক্টরই ধরে থাকেন, ঠিক আছে। এবার এই রোবটটাকে যে কন্ট্রোল করে সে আরেকটি মেশিনে টিভিতে 3 ডাইমেনশনাল দেখে, যেমন ভিডিও গেম খেলা হয়, এটা খেলার চলে বলছি, ওই আর্মগুলোকে নড়াচড়া করে সেই অপারেশনটা সুস্থভাবে করা হয়, ঠিক আছে। বাবা। এর হ্যাঁ, অ্যাডভান্টেজ কি? মানে এটা তো আপনারাও করতে পারেন। আমরা করতে পারি, হ্যাঁ, কিন্তু আমাদের মুভমেন্ট, আপনি রিস্ট মুভমেন্ট আমাদের 180 পুরোপুরি হয় না, হ্যাঁ, কিন্তু রোবটের অ্যাডভান্টেজ এটা পুরো 360 ডিগ্রি রোটেশন করে। মানে একটা ডিফিকাল্ট এরিয়াতে যদি কোনো সুচার দিতে হয় তো ওটা অনেক প্রেসাইসলি করতে পারে। বাহ। সেকেন্ড অ্যাডভান্টেজ, আপনার ধরুন চণ্ডীগড়ে অপারেশন করতে হবে, হুম। আপনি আসামে বসে বা কর্ণাটকে বসে এখান থেকে আপনি চণ্ডীগড়ের পেশেন্টকে অপারেশন করতে পারছেন। ইভেন কি আমেরিকা বলছেন? থেকে হচ্ছে গিয়ে আপনি ব্যাঙ্গালোরে My অপারেশন God! করা যাচ্ছে, কারণ পেশেন্ট এটা সময় আমাদের বাহ। এটা হচ্ছে একটু বড় ব্যাপার। ওই ডাক্তারবাবুকে হয়তো আনা যাচ্ছে না হুম। বা ওইখানে সেই পরিকাঠামো নেই উনি যে ওখানে বসে রোবটকে এখানে কন্ট্রোল করতে পারবেন? হ্যাঁ, রোবটটা থাকতে হবে ওখানে, হ্যাঁ, সে তো পেশেন্ট অবশ্যই, থাকতে হ্যাঁ। হবে হুম, এবং যে হচ্ছে ইনকেস কোনো এমার্জেন্সি হলে ওই সময় অপারেশন সে করতে পারবে সেরকম ডাক্তারও থাকতে হবে, হুম। ঠিক আছে। কিন্তু রোবটের বাহ। অপারেশনটা যিনি রোবোটিক চালাচ্ছেন তিনি দূর থেকেই করবেন এবং 99% ক্ষেত্রে তারই সেই পুরোটা করবেন। বাবা, তো আমরা রিমোট কি না কি এরিয়াতেও ভেবে বসে আছি। একদম, আপনি যদি চান এরপর কুচবিহারে হয়তো দেখা যাবে রোবট আনা হলো, আপনি কলকাতার থেকে অপারেশন করছেন, কুচবিহার থেকে কলকাতায় আসতে হচ্ছে না পেশেন্টকে, তো ওখানে পরিষেবাটা ওখানে চলে দেওয়া হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে দাম, অপ্রতুল দাম, এটা সব জায়গায় নেই আমাদের মতো দেশ, আমাদের মতো রাজ্যে এখন। এটা সাধারণ মানুষের পক্ষে সেটা বেয়ার করা। ব্যয়বহুল, কিন্তু সরকার চিন্তা করেছে, পিজিতে অলরেডি এসএসকেএম এসে গেছে, ও এসে গেছে অলরেডি শুরুও হয়ে গেছে আমাদের বাহ। রোবোটিক অপারেশন। তো আমরা চেষ্টা করছি সম্মিলিতভাবে ডাক্তার, সরকার এবং হচ্ছে গিয়ে রোগী সবাই মিলে যাতে এগিয়ে এসে এই জিনিসটাকে আরও এগিয়ে নেওয়া যায়। যত সার্ভিস বাড়বে তত হচ্ছে দামটাও আস্তে আস্তে কমবে, এটা নর্মাল ব্যাপার। ঠিকই। স্যার, এসএসকেএম এর ক্ষেত্রে এই পেডিয়াট্রিক সার্জারিতে সব রকম সার্জারি হয়? পেডিয়াট্রিক সার্জারির অলমোস্ট এভরি অপারেশন সবটাই আপনাদের এখানে সবটাই করা, পরিষেবা আছে? সবটাই পরিষেবা। আচ্ছা, এছাড়া আপনি যেটা বলছিলেন যে কোথায় মানে মা বাবারা আর কি অনেক সময় দিশেহারা হয়ে যায় তো বিভিন্ন সময়, তারা কোথায় যাবে এই বিভিন্ন রকম সমস্যায় শিশুদের? প্রথম একটা ছোট একটা রোগ বলছি, যেটা বললে হয়তো হাসবে অনেকেই, ফাইমোসিস, হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে পেনিসের প্রিপিউসটা রিট্র্যাক্ট করা যায় না। এটা নিয়ে পর্যন্ত দেখেছিলাম মা বাবারা ব্যতিব্যস্ত, 6 মাস বয়সে বাচ্চাকে নিয়ে দৌড়াচ্ছে, কোন ডাক্তারের কাছে যাব, কোথায় যাব, কি করব। এটা আপনাদের বলে রাখি, 1 বছর বয়স অবধি 90% বাচ্চাদের ফাইমোসিস অপারেশনও দরকার হয় না, সঠিক যদি তাকে কাউন্সেলিং করা হয় এবং বোঝানো হয় কিছু কিছু মলম বা কিছু কিছু ওষুধ দিয়ে সেটা নিরাময় সম্ভব। কিন্তু শুধুমাত্র 10% ক্ষেত্রে অপারেশন দরকার হয়। কোথায় যাব তাহলে? যাব প্রথমে আমি হচ্ছে পেডিয়াট্রিশিয়ান বা শিশু বিশেষজ্ঞের কাছে। তারা এই ব্যাপারটা জানে যে অপারেশন করতে হবে কখন, তারা হচ্ছে রেফার করায় যেখানে পেডিয়াট্রিক সার্জনরা আছে। আমি যেমন আগেই বললাম, সরকারি পরিকাঠামোর মধ্যে কলকাতার মধ্যে বিসি রয় যেটা ফুলবাগানে অবস্থিত, এনআরএস মেডিকেল কলেজ যেটি শিয়ালদাতে অবস্থিত, এসএসকেএম হসপিটাল আপনারা সবাই চেনেন, মেডিকেল কলেজ সেন্ট্রাল অ্যাভিনিউতে অবস্থিত, বাঁকুড়া সম্মিলনী, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, এতগুলো মেডিকেল কলেজে আপনি এই পেডিয়াট্রিক সার্জারি পরিষেবা পেতে পারেন। তাহলে আর চিন্তা কিসের, আমাদের পাশে তো রয়েছেন এক্সপার্টসরা। স্যার, অনেক মা বাবারই চিন্তা থাকে এই কাঁটা ছেঁড়ার পর যদি দাগ না মেলায়, বিশেষ করে যদি কন্যা সন্তান হয়,
আর সেটা যদি মুখের দিকে হয় তাহলে তো আরও মানে একটা চিন্তা। এই দাগ না বেনানোর এটা কি সত্যি হয়, নাকি সে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেটা সবটাই নর্মাল হয়ে যায়? এটা ঠিক উল্টোটাই। হুম। মানে হচ্ছে গিয়ে হিলিং পাওয়ারটা হচ্ছে গিয়ে এই দাগ মেলানোর যে হিলিং পাওয়ারটা, এটা বাচ্চাদের ক্ষেত্রে আরো ভালো হয়। একটা একটু বয়স মানে মধ্যবয়স্কদের ক্ষেত্রে যেরকম আগলি একটা স্কার হয়, রয়ে বাচ্চাদের যায়, হুম। ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে, মানে আমরা নিয়ম মেনেই হচ্ছে অপারেশনটা করা হয়। হুম যেদিকে যে নিয়মে কাটা হয় বা অপারেশন করা হয় একদম লুকানো জায়গায় থাকে হুম বা হচ্ছে একদম মিলিয়ে যায়। তো দাগ নিয়ে চিন্তা করার কোনো ব্যাপারই নেই, এটুকু বলতে পারি। এবং যদি কোনো কারণবশত কারো দাগ একটু মোটা হলেও হুম তার জন্য মেডিসিন আছে, এবং আপনি নিশ্চিন্তে থাকুন। আগে বাচ্চাকে সুস্থ করা, দাগ থাকবে না এটা বলেই দিচ্ছি, যদি দাগ একটুও থাকে সেটা নিরাময়েরও ব্যবস্থা আছে। একদম। সবার আগে দাগের থেকে তার জীবনটা বেশি মূল্য। একদম সে দাগ নিয়ে সে যদি বেঁচে থাকে, একটা ছেলে হোক বা মেয়ে, আজকালকার দিনে কি না করছে মানুষ। একদম তাহলে সেটা তাকে করার সুযোগ দেওয়া হোক, যদি সে বেঁচে থাকে। দাগ তো চলেই যাবে, আর থাকলেও বা তার এক একজন মেয়ে আজকে কি না করছে, এক একটা সন্তান কি না করছে বলুন। সেক্ষেত্রে সামান্য দাগ নিয়ে ভাববেন না, তাকে বাঁচতে দিন। স্যার, অনেক ধন্যবাদ এত সুন্দর করে ছোটদের বিষয়গুলোকে এত সুন্দর করে গুছিয়ে আমাদের যে ভুল ধারণা নিয়ে বাঁচছিলাম এতদিন, সেটা আশা করি অনেকেরই স্পষ্ট হয়েছে, পরিষ্কার হয়েছে। আপনি যেতে যেতে প্রোগ্রামের শেষের দিকে আরও কি কিছু বলতে চাইবেন, মা বাবাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান? থ্যাংক ইউ প্রথমেই আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য, আর প্লাস বাংলাকে। যেটা বলতে চাই হচ্ছে গিয়ে, আপনার শিশু আপনারই শিশু। ঠিক। শিশুকে সুচিকিৎসা দেওয়ার দায়িত্ব আপনারই। আমরা কি করতে পারি, আমাদের কাছে আনার অনুরোধ করতে পারি এবং আপনাকে বলতে পারি এই রোগের জন্য এই চিকিৎসাটা দরকার। আপনি সেটা শুনে আরও 10 জনের সাথে আলোচনা করে, এরকম করবেন না যে ডাক্তার ব্যতীত অন্য কারো অ্যাডভাইসে আপনার শিশুর আপনিই ক্ষতি করে ফেললেন, এবং তারপর ঘুরে যখন আসলেন তখন হয়তো সেই আপনি যে আশা করেছিলেন বা ডাক্তারবাবুও যে আশা করে চেষ্টা করবে বলেছিলেন সেটা হয়তো করতে পারলো না। তার ফল হয়তো ডাক্তারবাবুর কাছে পড়তে পারে। অনেকে চেষ্টা করেন যে না, কলকাতায় হবে না, আমরা সাউথে চলে যাই, দক্ষিণ ভারতে গেলে হয়তো আরও ভালো পরিষেবা পাবো। একদমই ভুল কথা বলছে। আমি নিজে অল ইন্ডিয়ার ইসি মেম্বারও ছিলাম, তো আমি অল ইন্ডিয়ার ব্যাপারটাও জানি। তো সেখানে যেরকম পরিষেবা পাওয়া যায়, 99% পরিষেবা আমাদের পশ্চিমবঙ্গেও পাওয়া যায়। শুধু একটাই মা এবং তার পরিবারের কাছে অনুরোধ, আপনারা সঠিক সময় সঠিক ডাক্তার, যাদের ক্ষেত্রে সার্জারির প্রয়োজন, নির্দ্বিধায় নিঃসংকোচে নির্ভয়ে ডাক্তারের কাছে আসুন। আমরা আপনার পাশে আছি, আপনারা আমার পাশে থাকুন, আমাদের পাশে থাকুন। এর থেকে আর ভালো কি পরামর্শ, ভালো কি উপদেশ হতে পারে বলুন? তাই চিন্তিত নয়, ভয় নয়, সতর্ক থাকুন আর সঠিক ডাক্তারবাবুদের কাছে যান, সঠিক পরামর্শ নিন। স্যার, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের মতো মানুষরা, চিকিৎসকরা ভালো থাকলে আমাদের দেশের ভবিষ্যৎ ভালো থাকবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারাও ভালো থাকুন, দেখতে থাকুন আর প্লাস নিউজ ডিজিটাল।